Donkey y Cuyo, Donkey y Cuyo. নমস্কার বন্ধুরা, লোকমহলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের গল্পের আসরে আমরা সুকুমার রায়ের একটি মজার গল্প শুনব। গল্পের নাম নন্দলালের মন্দ কপাল। বন্ধুদের কাছে নিবেদন, গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়াছেন। সে যে খুব ভালো লিখিয়াছিল তা নয়, কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজারোক সে একখানা পুরো খাতা লিখিয়াছিল, তার পরিশ্রমের কি কোনো মূল্য নাই? এই যে তৈরাসিকের অঙ্কটা, সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়া, উত্তরটা ঠিক মিলে নাই। আর ওই যে একটা ডেসিমাল অঙ্ক ছিল, সেটাতে সে গুণ করিতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল, তাই বলিয়া কি একটা নম্বরও দিতে নাই? আরও অন্যায় এই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছিলেন। কেন? আর একবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল, তখন সে তো কথাটা রাষ্ট্র হয়নি। সে যে ইতিহাসের 100-র মধ্যে 25 পাইয়াছে, সেটা বুঝি কিছু নয়? খালি অঙ্ক ভালো পারে না বলিয়াই তাহাকে লজ্জিত হইতে হইবে? সব বিষয়ে যে সকলকে ভালো পারিতে হইবে, তাহার অর্থ কি? স্বয়ং নেপোলিয়ানও যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন, সেবেলা কি? তাহার এত যুক্তিতেও ছেলেরা দমিল না, এবং মাস্টারমশাইয়ের কাছে একটা তর্ক তোলাতে তাহারও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন, এমন বোধ হইল না। তখন নন্দলাল বলিল, তাহার কপালই মন্দ, সে নাকি বরাবর তাহা দেখিয়া আসিয়াছে। যেবার সে মামা বাড়ি গিয়েছিল, তখন মামাতো ভাইয়েরা কেউই ছিল না। ছিলেন কোথাকার এক বদমেজাজি মেশো। তিনি উঠিতে বসিতে কেবল তামাক আর শাসন ছাড়া আর কিছুই জানিতেন না। তাহার উপর সেবার এমন বৃষ্টি হইয়াছিল, একদিনও ভালো করিয়া খেলা জমিল না, কোথাও বেড়ানো গেল না। এই জন্য পরের বছর যখন আর সকলের মামা বাড়ি গেল, তখন সে কিছুতেই যাইতে পারিল না। পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল। কোনো রাজার দলের সঙ্গে 500টি হাতি আসিয়াছিল, আর বাজি পোড়ানো হইয়াছিল। সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকল বর্ণনা করিতে লাগিল, তখন নন্দ তাহাকে এক চর মারিয়া বলিল, যা যা, মেলা বকবক করিস নে। তাহার কেবল মনে হইতে লাগিল, সেবার সে মামা বাড়ি গিয়াও ঠকিল, এবার না গিয়াও ঠকিল। তাহার মতো কপাল মন্দ আর কারও নাই। স্কুলেও ঠিক তাই, সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য 2-1টা প্রাইজ আছে। এদিকে ভূগোল, ইতিহাস তার কণ্ঠস্থ, কিন্তু এই দুটোর একটাতেও প্রাইজ নেই। অবশ্য সংস্কৃত সে নেহাত কাঁচা নয়, ধাতু প্রত্যয়, বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে। চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থ পুস্তকটাকেও সরগর করিতে পারে না? ঠিক পারে। ক্লাসের মধ্যে ক্ষুদিরামের একটু সংস্কৃত জ্ঞান আছে, কিন্তু তাহা তো বেশি নয়। নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না? নন্দ জেদ করিয়া স্থির করিল, একবার ক্ষুদিরামকে দেখে নেব। ছোকরা এবার সংস্কৃতের প্রাইজ পেয়ে ভারী দেমাক দেখাচ্ছে। আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোঁটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দলাল কাউকে কিছু না জানাইয়া সেদিন হইতে বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মশাই যখন ক্লাসে প্রশ্ন তখন করেন, মাঝে মাঝে উত্তর জেনেও মাথা চুলকাইতে থাকে।
এমনকি কখনো ইচ্ছা করিয়া দুই একটা ভুল বলে, পাছে ক্ষুদিরাম তাহার পড়ার খবর টের না পাইয়া আরও বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে। তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে। নন্দলাল তাহার কোনো কথা জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম নিজে যখন একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষার সময় অমনি ভুল করলেই এবার ওকে সংস্কৃতে প্রাইজ আর পেতে হবে না। এদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল, কারণ ইতিহাস এবং ভূগোল নাকি এরকম শিখলেই পাশ করা যায়। তাহার জন্য নন্দর কোনো ভাবনা নেই, তাহার সমস্ত মনটা রইয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে, অর্থাৎ সংস্কৃত প্রাইজটার উপরে। একদিন মাস্টার মহাশয় বলিলেন, কি হে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না? সব বিষয়েই যে তোমার এমন দুর্দশা হচ্ছে, তাহার অর্থ কি? নন্দ আর একটু হইলেই বলিয়া ফেলিত, কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া আগে না সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইয়া গেল। ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল, কই সংস্কৃত তো কিছু পারে না? শুনিয়া ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল। নন্দ একটু অপ্রস্তুত হইল বটে, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাগিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই। দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল। পরীক্ষার সময় প্রায় উপস্থিত। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করিতেছে। এমন সময় একজন জিজ্ঞাসা করিল, কি হে নন্দলাল, কোনো প্রাইজ দিয়েছ নাকি? ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল, আগে সংস্কৃত না। সকলে হাসিল। নন্দও খুব উৎসাহ করিয়া হাসিতে যোগ দিল। মনে ভাবিল, বাছাধন, এ হাসি তোমার মুখে বেশি দিন আর থাকছে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল, যথাসময়ে শেষও হইল। পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে। নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তারা কাগজ লইয়া ক্লাসে আসিলেন। আসিয়া গম্ভীরভাবে বলিলেন, এবার দুই একটা নতুন প্রাইজ হইয়াছে, আর অন্য বিষয়ে কোনো কোনো পরিবর্তন হইয়াছে। এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন। তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়াছেন। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে, সেই মেডেলটা লইবে। সংস্কৃতে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়, কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নাই। হায় হায়, নন্দর অবস্থা এখন শোচনীয়। তাহার ইচ্ছা হইতেছিল যে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগাইয়া দেয়। কে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না। ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে পারিত। কিন্তু তাহার মনের কষ্ট কেউই বুঝিল না। সবাই বলিল, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে। দীর্ঘশ্বাস ছাড়িয়া নন্দ বলিল, কপাল মন্দ।